নমস্কার, আমি অমিত, আর তোমরা এখন শুনছো অতিথি মানেই ভগবান। ছোট থেকেই শুনে এসেছি এই কথা, কিন্তু আজকের এই ঘটনাটি শুনলে মনে হবে সব অতিথি ভগবান হয় না। কার মধ্যে কি রোগ আছে সেটা যেমন বোঝা সম্ভব নয়, কার সঙ্গে কি জিনিস আছে সেটাও বোঝা তেমন সম্ভব নয়, কারণ ওদের তো আবার দেখা শোনা যায় না। ভীষণ ভয়ের আর জমজমাটি ঘটনাটি শেয়ার করেছে সুলেখা পণ্ডিত। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। আর বন্ধুরা, দেরি না করে তোমরা ঘটনা পাঠাও, সঙ্গে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখো প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার এমন নিত্য নতুন ঘটনা শোনার জন্য। এবার তাহলে আসি আজকের ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিতদা, সিঙ্গুর থেকে আমি সুলেখা পণ্ডিত। সত্যি বলতে আমার কাছে ঘটনা আছে, কিন্তু তোমাকে বলার সাহস পাচ্ছিলাম না। যা সব ঘটেছিল আমাদের সঙ্গে সেই ভয়ে। তবে যখন শুনলাম যে ঘটনা তোমার কাছে একদম নেই, অলৌকিক বন্ধ হয়ে যাচ্ছে, তাই আর চুপ থাকতে পারলাম না। ভগবানের ওপরে ভরসা করে ঘটনাটি তোমাকে বলছি। যার ঘটনা বলবো ছেলেটার নাম নিচ্ছি না, আমার বড় মায়ের বোনের ছেলে। ওর কপালে ভগবান কি যে লিখেছেন একমাত্র ভগবানই জানেন। দাদা জন্মানোর পরপরই দাদার বাবা হঠাৎ গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিলেন। কি কারণ তা কেউ জানে না। তারপর দাদাকে নিয়ে দাদার মা বাপের বাড়িতে চলে আসেন। দাদার তখন বছরখানেক মতো বয়স, আর দাদার মায়েরও তখন বয়স খুবই অল্প, কারণ তখনকার দিনে তো অল্প বয়সেই মেয়েদের বিয়ে হয়ে যেত। অল্প বয়স থেকেই মেয়েটা বিধবা হয়ে থাকবে, সারাটা জীবন তো এখনো পড়ে আছে। তাই দাদার মাকে বাপের বাড়ি থেকে অন্যত্র আবার এক জায়গায় বিয়ে দেওয়া হয়েছিল। দাদু দিদা যতদিন বেঁচে ছিলেন মামাদের বিয়ে দেওয়া হয়নি, ততদিন কোনো অসুবিধা হয়নি। কিন্তু একসময় মামাদের বিয়ে হলো, দাদু দিদার বয়স হলো, দাদার কপালে দুর্ভাগ্য নেমে এলো। মামিরা ওকে খুব একটা সহ্য করতে পারতো না। এই বাড়িতে থাকবে, খাবে, সম্পত্তির ভাগ নেবে, তাই রীতিমতো ওর উপরে মানসিক অত্যাচার চালাতো তারা। ভালো মুখে কেউ ওর সঙ্গে একটা কথা পর্যন্ত বলতো না। তাই দাদা আর একটু বড় হলে একদিন জামা প্যান্ট ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল। চলে এলো এই বাপের ভিটায়। বাবা কাকা জ্যাঠাদের পরপর 3টে বাড়ি, অথচ সেই বাড়িগুলিতে কেউ থাকতো না। থাকবেই বা কি? কেউ বা মারা গিয়েছে, তো কেউ বা অন্যত্র থাকে। থাকার মধ্যে ছিল শুধু দাদা ঠাকুমা। ঠাকুমা যতদিন ছিলেন ততদিন কোনো অসুবিধে হয়নি, কিন্তু উনি গত হবার পর থেকেই শুরু হয় নানান অস্বাভাবিক ঘটনা। একলা ঘরে রাত বিরেতে কে যেন চলাফেরা করে, ঘরের জিনিসপত্রগুলো নিজে নিজেই পড়ে যায়, ঘুমোতে গেলে ঘুমোতে দেয় না, গায়ের থেকে চাদর ফেলে দেয়, চুল ধরে টানে। মানে একরকম ভয়াবহ পরিস্থিতি। কিন্তু দাদা সেখান থেকে ছেড়েও বা যাবে কোথায়? তাই অনেক কষ্ট সহ্য করেও সেইখানেই ছিল দাদা। তখন প্রতিবেশী একজন ওকে একদিন বলেছিলেন, এই বাড়িগুলিতে কমপক্ষে 5 থেকে 6 জন অপমৃত্যু মারা গিয়েছে, কোনো লোকজন তো থাকে না, ফলে ভূতের বাড়ি হয়ে গেছে এগুলো। সকাল সন্ধে একটু ধূপ ধুনো দাও, পুজো আর্চা করো, শুভ শক্তির প্রভাবে অশুভ শক্তি দূর হয়ে যাবে। তো এরপরে ও তাই করলো। ঠাকুর পুজো দিত, ধূপ ধুনো দেখাতো।
ঠাকুরের সামনে যতক্ষণ ধূপকাঠি মোমবাতি জ্বলতো ততক্ষণ কোনো অসুবিধে হতো না, কিন্তু সেগুলি নেভারই শুধু অপেক্ষা। আবার শুরু হয়ে যেত উপদ্রব। এমনকি একবার ওরা বন্ধুরা মিলে তারকেশ্বরে গিয়েছিল বাবার মাথায় জল ঢালতে। যেদিন ফিরেছে কে যেন সেই দিনই ওকে ধাক্কা মেরে উঠোনে ফেলে দেয়। রাতে ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখিয়ে বলে, জল ঢালতে যাওয়া কি হবে অত ঠাকুর দেবতা করে? হ্যাঁ, কিচ্ছু করতে পারবি না আমার। আমি থাকবো, এখানেই থাকবো আমি। খুব শক্তিশালী ছিল জিনিসটা, কোনো কিছুতে ভয় করতো না। আর কেন জানি না, দাদা যদি কোনো মেয়ের সাথে কথা বলতো সেদিন আরো অত্যাচার করত, এমনকি মারধরও করত দাদাকে। জানি এবার প্রশ্ন উঠবে যে কে তাহলে জিনিসটা। উত্তর সঠিক আমিও জানি না, কিন্তু সে যেই হোক আমিও তাকে ভয় পাই। কারণ একবার একটা ঘটনা আমাদের নিজেদের সঙ্গেই ঘটেছিল। অল্প বয়সেই আমারও বিয়ে হয়ে গিয়েছে, নিজের মতো সংসার করছি। এর আগে দাদার সঙ্গে প্রায়শই কথা হতো, কিন্তু বিয়ের পর সংসারের চাপে খুব একটার কথা হতো না। তো হঠাৎ একদিন এক জায়গায় দাদার সঙ্গে দেখা। আমি জিজ্ঞেস করলাম, কী রে দাদা, কেমন আছিস? তোর সমস্যা সব মিটেছে? ও বলল, না রে, কিচ্ছু হয়নি, বরং আগের থেকে আরো বেড়েছে। ও আবার ওসব কথা বলা শুরু করলো। আমার সেদিন মুডটাও ঠিক ছিল না, কেমন বিরক্ত লাগছিল। বললাম, ওসব তোর মানসিক সমস্যা, মনের থেকে ওসব সরিয়ে ফেল, দেখবি কিচ্ছু নেই, সব ঠিকই আছে। কেন আমি এই কথা বলেছি যে কিচ্ছু নেই? সেই রাত থেকেই বিপদ। পরদিন সকালে উঠে দেখি আমার বর আর তাকাতে পারছে না, এক চোখে কোনো দৃষ্টি নেই ওর। আমি তো খুবই ভয় পেয়ে গেলাম তখন। বুঝতে পারছিলাম না যে ভালো মানুষ ঘুমোলো, হঠাৎ কি হলো। একের পর এক ডাক্তারখানা পুরো চষে ফেললাম, কিন্তু কোথাও কিচ্ছু হলো না। তখন আমি ভাবছিলাম যে দাদাকে ওসব কথা বললাম বলে কি এমনটা হলো আমাদের সঙ্গে। তাই এরপর থেকে আমিও একটু এড়িয়ে এড়িয়ে থাকতাম। যতই হোক, কেউ কি চায় অন্যের জন্য আমার নিজের সংসারে আগুন লাগুক? তো এরপর থেকে আরো যত দিন যেতে লাগলো, দাদা আরো কেমন যেন হয়ে যেতে লাগলো। কাজকর্ম করে না, বাড়ি থেকে বেরোয় না, খায় না, ঘুমোয় না, একদম পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল। আত্মীয় স্বজনরাও মোটামুটি এটা জেনে গিয়েছে যে ওর এরকম একটা সমস্যা আছে, কিছু একটা আছে ওর সঙ্গে। তাছাড়া এইসবের মধ্যে যেই জড়াবে, টাকা পয়সা থেকে শুরু করে অনেক হ্যাপা, যে কোনো সময় বিপদ আপদও ঘটে যেতে পারে। এই জন্য আত্মীয় স্বজনেরাও কেউ এগিয়ে আসতো না। কিন্তু ওখানকার পাড়া প্রতিবেশীরা খুব ভালো। এইভাবে একটা জোয়ান ছেলে তিল তিল করে শেষ হয়ে যাবে, তারা তখন এগিয়ে এলেন। একজনের কাছে দাদাকে ঝাড়াতে নিয়ে গিয়েছিলেন। কি বলবো তোমাকে দাদা, ওর সঙ্গে যে জিনিসটা ছিল সাংঘাতিক শক্তিশালী আর প্রচন্ড জেদি। ঠাকুর দেবতা কিচ্ছু মানত না, কোনো কিছুর খুব একটা প্রভাব ওর উপরে পড়তো না। যার কাছে ওকে ঝাড়াতে নিয়ে যাওয়া হয়েছিল তিনিও তো কিছু করতে পারছিলেন না। শেষে সর্বশক্তি লাগিয়ে দিয়েছিলেন। তাতে করে অল্প কিছুক্ষণের জন্য একটু নিস্তেজ হয়ে গিয়েছিল জিনিসটা। তখন সবাই ভেবেছিল যে সব ঠিক হয়ে গেছে, জিনিসটা বোধহয় চলে গিয়েছে ওর কাছ থেকে। তারপর তারা দাদাকে নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। দাদা মাঝ রাস্তা অব্দি এসে হঠাৎ বলে, তোমরা বাড়ি যাও, আমি একটু আসছি, আমার একটা কাজ আছে। ওরা বলে, কি কাজ? না না, আগে তুই বাড়ি চল, তারপর যেখানে খুশি যাবি। দাদা বলল,
আরে আমি তো এখন ভালো হয়ে গেছি, ঠিক হয়ে গেছি পুরো। বিশ্বাস করো, তোমরা বাড়ি যাও, আমি আসছি। তো এরপর সবাই ওরা ওদের বাড়ি ফিরে গেল। দাদা এদিকে কি করলো শোনো। ওই যে বললাম, কিছুক্ষণের জন্য জিনিসটা নিস্তেজ হয়ে গিয়েছিল। মাঝরাস্তা অবধি আস্তে আস্তে সে আবার জেগে ওঠে। কি করেছে, কার একজনের বাড়ি থেকে একটা কাটারি জোগাড় করে নিয়ে গেছে। আমাকে ঝাড়ানো, আমাকে ছাড়াবে? এত বড় স্পর্ধা, দেখাচ্ছি মজা। যে মনসা গাছতলায় ওকে ঝাড়ানো হয়েছিল, ওই গাছটা কেটে ও বাড়িতে নিয়ে আসে। ওদিকে তো তারপর জানাজানি হয়ে গেল ব্যাপারটা। সবাই তো বিশাল ক্ষেপে গেল। ঠাকুর দেবতা নিয়ে এরকম, সে তো একেবারে যাচ্ছে তাই অবস্থা। এদের সঙ্গে তারপর যোগাযোগ করলো ওরা। বলল, আপনাদের ছেলেটা কিন্তু ঠিক কাজ করেনি, এটা ঠাকুর দেবতা নিয়ে এরকম করা উচিত হয়নি ওর। ওকে পেলে কিন্তু আমরা জ্যান্ত পুঁতে ফেলবো বলে দিলাম। তবে একটা বিষয় তো পরিষ্কার বোঝা গেল, যে ওর সঙ্গে আছে তাকে তাড়ানো এত সোজা না। যেখানে ওকে নিয়ে যাওয়া হয়েছিল সেটাও একটা নামকরা ঠাকুর বাড়ি ছিল। অনেকে অনেক সমস্যা নিয়ে গিয়ে সেখান থেকে উদ্ধার পেয়েছে, কিন্তু ওকে কিছু করতে পারলো না তারা। উল্টে ও ক্ষতি করে দিয়ে এলো। মানে কি সাংঘাতিক জিনিস সেটা ভাবো। এরা তখন বলল, সুস্থ মানুষ হলে দায় আমরা নিতাম, অসুস্থ বলেই তো আপনাদের কাছে নিয়ে গিয়েছিলাম, যাতে আপনারা ঠিক করতে পারেন। যদি না করতে পারেন, উল্টে যদি আপনাদেরই ক্ষতি হয়ে যায়, তার দায় তো আমাদের নয় মশাই। এ তো যুক্তিরই কথা। তখন ওনারাই আরও একটা ঠাকুর বাড়ির সন্ধান দিলেন। যত জাদ্রেল ভূত প্রেত সব ওখানে গেলে নাকি শান্ত হয়ে যায়। তো দাদাকে এরপর ওখানেই নিয়ে যাওয়া হয়েছিল। ওখান থেকে যা জানালেন, ওর সঙ্গে একটি মেয়ের আত্মা রয়েছে। কোনো এক সময় ওকে ভালোবাসতো, কিন্তু দুর্ঘটনায় মারা যায় মেয়েটি। তারপর থেকেই ওর সঙ্গে সঙ্গে রয়েছে। সেই ওকে ওই বাড়িতে নিয়ে গেছে। ওখানে তো কেউ থাকে না, যাতে ওকে ওর মতো করে রাখতে পারে। সবার থেকে এইভাবে ওকে আলাদা করে রেখেছে। যে ওদের মাঝখানে আসবে তাকেই শেষ করে ফেলবে ও। এনারা তখন ওকে তাড়ানোর কথা বললেন, কিন্তু ওখান থেকে জানিয়ে দিল, 2-1 দিন বা 2-1 মাসের ব্যাপার হলে না হয় ছাড়ানো যেত, কিন্তু এত বছরের জিনিস পুরোপুরি ছাড়ানো সম্ভব নয়। দেহের সঙ্গে সঙ্গে এরা আত্মাকেও কবজা করে নেয়। তবে একটা কাজ করতে পারি, এখন যেমন ওকে পুরোই সে নিয়ন্ত্রণ করছে, ততটা পারবে না। নিজস্ব বোধ বুদ্ধি, ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকবে ওর। এনারা তখন তাতেই রাজি হলেন। তারপর ওখান থেকে কি সব করে দিলেন তারা। তারপর থেকেই দাদার মধ্যে একটু একটু করে পরিবর্তন দেখা গেল। লোকের সঙ্গে টুকটাক কথাবার্তা বলতো, কাজে কর্মে যেত, রান্না খাওয়া করত। তারপর একদিন ব্যাগপত্র গুছিয়ে ওই বাড়িতে তালা দিয়ে ও বেরিয়ে গেল। অন্য একটা বাড়িতে ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করলো। মানে সেই আত্মাটা ওকে পুরোপুরি আর নিয়ন্ত্রণ করতে পারছিল না। নিজস্ব বোধ বুদ্ধি, চিন্তা ভাবনা এসে গিয়েছিল দাদার। তবে যদি মনে করে থাকো যে জিনিসটা চলে গেছে, তবে ভুল ভাবছ। আমিও সেটা ভেবে ভুল করেছিলাম, খেসারতও দিয়েছিলাম। একটুর জন্য অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছিলাম আমরা। কি হয়েছিল, দাদার সঙ্গে আমার আবার একদিন দেখা হয়। দাদা আমাকে বলল, পুজোর সময় একদিন তোদের বাড়িতে যাব, অনেকদিন তো যাওয়া হয় না। আমি বললাম যে হ্যাঁ এসো। বলেও আবার চিন্তা করছিলাম, আসতে তো বললাম, আবার যদি কিছু হয়। একেই তো বৌদি প্রেগনেন্ট। যাই হোক, তারপর পুজোর সময় আমি বাড়িতে গেলাম।
ওদিক থেকে দাদাও একদিন এলো। আমার বৌদি তখন 8 মাসের প্রেগনেন্ট। আমি তো খুব ভয় পাচ্ছিলাম তাই নিয়ে। দাদার চোখ মুখের ভাবভঙ্গি তখনও সেই রকমই। দেখেই বোঝা যাচ্ছিল যে পরিবর্তন খুব একটা হয়নি। বেশিক্ষণ ছিল না দাদা। বসে একটু চা খেলো, দুটো কথা বলল, তারপর চলে গেল। ওইটুকু সময়ের মধ্যেই সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছিল, যেটা তখন বুঝতে পারিনি, পরে বোঝা গিয়েছিল। পরদিন সকালে আমি বাপের বাড়ি থেকে আবার ফিরে এলাম। আসার কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে ফোন, আমার বৌদির নাকি শরীর খুব খারাপ। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। এই তো ভালো ছিল মানুষটা, হঠাৎ হলোটা কি? বৌদিকে তখন হসপিটালে নিয়ে যাওয়া হলো। সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা হলো বৌদির। দেখা গেল বৌদির শরীরে রক্ত নেই বললেই চলে, মাত্র 4.5 ইউনিট রক্ত। সঙ্গে সঙ্গে বৌদিকে হসপিটালে ভর্তি নিয়ে নিল আর বলল ইমিডিয়েট রক্তের ব্যবস্থা করতে। আমার দাদা ভাই সঙ্গে সঙ্গে ব্লাড ব্যাংকে ছুটল, রক্ত নিয়ে এলো। কিন্তু রক্ত দিতে গিয়েও আর এক কাণ্ড, রক্ত নিতে পারছে না বৌদি। একদিক দিয়ে রক্ত দিচ্ছে তো অন্য দিক দিয়ে বৌদির গা লাল হয়ে ফুলতে শুরু করে দিল। একই গ্রুপের রক্ত, অথচ শুট করছিল না বৌদি। ডাক্তারও তো খুব ভয় পেয়ে গেলেন। এবার তাহলে উপায়? এত সমস্যা হচ্ছে কেন? রক্তের অভাবে এরপর তো পেশেন্ট হার্ট ফেল করে ফেলবে। আমরাও তো তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম যে ব্যাপারটা তাহলে স্বাভাবিক নয়, ওখান থেকে কিছু একটা হয়েছে। তখন আমার বড় মামাকে ডাকা হলো। আমার বড় মামা ঝাড়ফুঁক করতে জানতো। আগের দিন যখন আমার সেই দাদা এসেছিল, আমার বড় মামার সঙ্গেও তার দেখা হয়েছিল। বড় মামা তখনই বলেছিলেন কিছু একটা সমস্যা আছে ছেলেটার। এই ক্ষেত্রেও বড় মামা বৌদিকে দেখেই বুঝে ফেললেন যে বৌদির উপরে দৃষ্টি পড়েছে। বাচ্চা পেটে আসার পর থেকেই বড় মামা বৌদির গাত্রবন্ধন করে রাখতেন, তারপরেও এরকম। তো মামা তখন ওকে আবার ঝাড়ফুঁক করে ওর গা বেঁধে দিলেন। তারপর বৌদির অবস্থা আস্তে আস্তে একটু ঠিক হলো। ডাক্তার বললেন এখন মোটামুটি ভালোই আছে, বাড়ি নিয়ে যান, একটু ভালো মন্দ খাওয়ান, দিন 15 পরে আবার একটা রক্ত পরীক্ষা করিয়ে নেবেন। তাই করানো হলো। দিন 15 পরে আবার যখন রক্ত পরীক্ষা করানো হলো, তখন আবার সব একদম ঠিক। রক্ত তখন আবার 12 ইউনিটে, যেটা একজন গর্ভবতী মায়ের থাকা উচিত। আমার বক্তব্য এটাই যে কি সাংঘাতিক জিনিস তাহলে ওটা ভাবো। আমার বৌদি প্রেগনেন্ট হওয়ার পর থেকেই আমার বড় মামা ওর গাত্রবন্ধন করে রাখতেন, তারপরেও এরকম হলো। তাও আবার মাত্র একদিনের মধ্যে একটা মানুষের সারা শরীরের রক্ত চুষে নিল। তাহলে যদি আরো একটু দেরি হতো, বাঁচানো যেত বৌদি বা বাচ্চাটাকে। পরবর্তীতে বৌদির যখন ডেলিভারি হয়, মেয়ে হয়েছিল এবং দুজনেই সুস্থ। আমি যেন একটু হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। ভালো মন্দ যদি কিছু হতো, নিজেকে কি ক্ষমা করতে পারতাম আমি? এরপর থেকে সেই দাদার সঙ্গে আমি আর তেমন সম্পর্ক রাখি না। ওর মতো থাকে, আমরা আমাদের মতো থাকি। তবে খুব খারাপ লাগে জানো তো, ছেলেটার কি কপাল বলো তো, কিছুই পেল না জীবনে। জানি না ভবিষ্যতে কি হবে। এই সমস্যাটা কি আদেও কখনো মিটবে, নাকি থেকেই যাবে আজীবন? আর এই কারণেই ঘটনাটা লিখতে তোমাকে বিলম্ব করছিলাম। দাদার নামটা মুখে আনতেও এখন আমার ভয় লাগে। দুবার যে ঘটনা ঘটলো, আর কিছু ঘটুক সেটা আমরা চাই না। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। বড়ই সাংঘাতিক আর মারাত্মক একটা ঘটনা। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাটি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও।
আর এমন ঘটনা বা অভিজ্ঞতা যদি তোমাদের কাছেও থেকে থাকে চটপট পাঠিয়ে দাও। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তাই নির্ভয়ে এবং নিঃসংকোচে তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো। এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে লাকি স্টার লিখেছে, দাদা অনেক মিস করেছি আপনার স্টোরি, আজ অপেক্ষায় ছিলাম আপনি স্টোরি ছাড়বেন কিনা। এসে চেক করে দেখলাম স্টোরি ছেড়েছেন, অনেক খুশি হলাম। লাভ ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। মনীষা কাকিমা লিখেছেন, অমিত মোবাইলটা খুলেই তোমার ঘটনা পেলাম, কি যে শান্তি পেলাম বোঝাতে পারবো না। সৌমিতা চক্রবর্তী লিখেছে, দাদা তোমার গলায় ঘটনা শুনতে চলে এলাম, তুমি যা শোনাবে আমরা তাই শুনব। সিমি মুখার্জি লিখেছে, অনেক অনেক ধন্যবাদ অমিত তোমাকে। স্যাটারডে যখন জানালে চ্যানেল বন্ধ করে দিচ্ছ তখন খুব খারাপ হয়ে গিয়েছিল মনটা। তোমার এত সুন্দর গলায় এত সুন্দর সুন্দর ঘটনা আর শুনতে পাবো না বলে। আমি তোমাকে ঘটনা পাঠাবো ভাই, আমরা সবাই তোমার পাশে আছি। অজন্তা করে লিখেছে, খুব ভালো লাগলো অমিত, আবার ঘটনা নিয়ে এলে, 3টে ঘটনাই খুব ভালো লাগলো। অন্তর্শীল লিখেছে, 3টে ঘটনাই দুর্দান্ত দাদা, তোমার পাশে আছি, চিন্তা নেই। আশিস কুমার দে লিখেছে, খুব খুশি হলাম অমিত দা, আজকে তোমার ঘটনা এলো। মৌসুমী মুখার্জি লিখেছে, অমিত ভাই কি যে খুশি হলাম তুমি ঘটনা নিয়ে এসেছো। জানি তোমার ঘটনা মানেই অসাধারণ, আমাদের সাথে থেকো, যা পারবে তাই শুনিও। সমীর সরকার লিখেছে, চিন্তা করো না অমিত দা, সব ঠিক হয়ে যাবে। মায়াদি লিখেছে, ভাই তোমাকে আগেই আমি বলেছিলাম স্টোরি শোনাতে পারো। হ্যাঁ দিদি, তুমি একদিন ফোনে আমাকে এই কথা বলেছিলে, আমি ভুলিনি। কিন্তু কি জানো তো, অলৌকিককে এখন আর আমি আমার নিজের সম্পত্তি মনে করি না। এটা এখন সবার হয়ে গেছে, আর তাই সবাই যতক্ষণ না পারমিশন দিচ্ছে ততক্ষণ আমি কি করে করি। এছাড়াও আরও কমেন্ট করেছো পূর্বাশা অধিকারী, অর্কপ্রভ নস্কর, গীতাদি, অমিতা জেঠিমা, লিপু চক্রবর্তী, বিনয়, সুরদীপ কুণ্ডু, সোমা কুণ্ডু, বিশ্বজিৎ ভট্টাচার্য, সুলেখা পণ্ডিত সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।